আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেটে আপনাদের নজর রাখবো, শিন্ডে ক্যাম্পের আবেদনের শুনানি শুরু। শিবসেনার ৩৯ জন বিধায়ক আমাদের সঙ্গে আছে। সুপ্রিম কোর্টে জানালেন শিন্ডের আইনজীবী, খুনের হুমকি দেওয়া হচ্ছে, সম্পত্তি নষ্ট করা হচ্ছে, ৪০টি মৃতদেহ আসবে, হুমকি দিয়েছিলেন মুখপাত্র। হাইকোর্টে যাননি কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকছে, শিন্ডে ক্যাম্পের আবেদনের শুনানি শুরু হয়েছে। শিবসেনার সঙ্গে ৩৯ জন বিধায়ক রয়েছেন সুপ্রিম কোর্টে, এমনটাই জানা। শিবসেনার ৩৯ জন বিধায়ক আমাদের সঙ্গে রয়েছে সুপ্রিম কোর্টে, এমনই জানালেন শিন্ডের আইনজীবী। এবং খুনের হুমকি দেওয়া হচ্ছে, সম্পত্তি নষ্ট করা হচ্ছে, ৪০টি মৃতদেহ আসবে, হুমকি দিয়েছিলেন মুখপাত্র। হাইকোর্টে যাননি কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের। মহারাষ্ট্রে চরমে গৃহযুদ্ধ, মহানাটকের প্রত্যেকটা মুহূর্তে চিত্রনাট্যে যেন বদল ঘটছে। খাদের কিনারে দাঁড়িয়েও রীতিমতো হুঙ্কার সেনাহীন শিবিরের। আমরা দেখতে পেয়েছি যে সরাসরি সাহস থাকলে সরাসরি কথা বলুন, মুম্বাইয়ে দাঁড়িয়ে শিন্ডে শিবিরকে কার্যত বার্তা দিয়েছিলেন আদিত্য ঠাকরে। আর এবারে লড়াইটা আইনি পথে হচ্ছে। ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে কিন্তু আবেদনের, শিন্ডে ক্যাম্পের যে আবেদন, সেই আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হয়েছে। অপরদিকে আমরা দেখেছিলাম কোণঠাসা উদ্ধব লাগাতার সঞ্জয় রাউতকে দিয়ে চলেছেন এবং হুঁশিয়ারি দিচ্ছিলেন তারা। উদ্ধব শিবির থেকে অষ্টম মন্ত্রী, তিনিও শিন্ডে শিবিরে এসেছেন এবং বিদ্রোহীদের মধ্যে ২০ জনের সঙ্গে যোগাযোগ আছে উদ্ধব শিবিরের, এমনটাই দাবি করা হয়েছে শিবসেনার পক্ষ থেকে। প্রত্যেকটা মুহূর্তে সংখ্যার যে হিসেবটা, সেটা কিন্তু বদলে যাচ্ছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। অপরদিকে একাই ১০০ প্রমাণে মরিয়ার একনাথ শিন্ডে। এবারে শিবসেনা বালাসাহেব ঠাকরে নামে পৃথক দল করার পরিকল্পনা একনাথ শিন্ডে। শীঘ্রই নির্বাচন কমিশনের কাছে যাবে বিদ্রোহী শিবির, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। মহারাষ্ট্রের চরমে গৃহযুদ্ধ, প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহানাটকের চিত্রনাট্যে বদল ঘটছে। খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে সেনাহীন শিবির, যদিও খাদের কিনারে দাঁড়িয়েও হুঙ্কার দিয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তারা। এবং সাহস থাকলে সরাসরি কথা বলুন, মুম্বাইয়ে দাঁড়িয়ে শিন্ডে শিবিরকে কার্যত বার্তা দিয়েছেন আদিত্য ঠাকরে। আর এবারে লড়াইটা অনেকটাই আইনি পথে হচ্ছে। আমরা বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, ইতিমধ্যে কিন্তু শিন্ডে ক্যাম্পের আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হয়ে গিয়েছে। একদমই তাই, এবং কিছুক্ষণের মধ্যেই সম্ভবত একটি অর্ডার পাস হবে। আমরা দেখেছি যে ২টো থেকে এই যে সুপ্রিম কোর্টের যে হিয়ারিংটা, সেই হিয়ারিংটা রিজিউম হয়েছে এবং এই মুহূর্তে শিন্ডের পক্ষে যিনি আইনজীবী, সেই আইনজীবী আর্টিকেল 179 উল্লেখ করছেন। 179 আমাদের ভারতীয় সংবিধানে স্পেসিফিক্যালি, আমরা এর আগেও দেখেছি যে যখনই অ্যান্টি ডিফেকশন ল নিয়ে কথাবার্তা হয়, মুকুল রায়ের ক্ষেত্রে আমরা দেখেছি যেভাবে আইনি লড়াইটা হয়েছে, বাংলার রাজনীতি যেভাবে উত্তাল হয়েছিল, সেই সময়ও আর্টিকেল 179 উল্লেখ হয়েছে। এবং আর্টিকেল 179 স্পেসিফিক্যালি ডিল করে হচ্ছে রিমুভাল অফ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার নিয়ে। অর্থাৎ পাল্টা এখন একনাথ শিন্ডের আইনজীবী যিনি রয়েছেন, তিনি বলছেন যে সম্পূর্ণ অসাংবিধানিক কাজ করেছেন ডেপুটি স্পিকার, মহারাষ্ট্রের যিনি ডেপুটি স্পিকার রয়েছেন বিধানসভার, তিনি অসাংবিধানিক কাজ করেছেন। কারণ কি, এই সরকারের ভ্যালিডিটি কতটা আছে, এই সরকার কতটা সংখ্যাগুরু একটি সরকার, সেই নিয়েই প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবং যখন মেজরিটি অফ দ্য এমএলএস, যেটাকে উনি স্পেসিফিক্যালি উল্লেখ করছেন, অর্থাৎ একটা বড় সংখ্যক এমএলএ বিধায়ক যখন নির্দিষ্ট একটি সিদ্ধান্ত নিচ্ছেন এবং তাদের এটা একদম ক্লিয়ার যে তাদের সিদ্ধান্তটাই মান্যতা দেওয়া উচিত, সেখানে ডেপুটি স্পিকার বা স্পিকার এই ধরনের কিছু করতে পারেন না। পাল্টা এখন চাপ তৈরি করার একটা প্রক্রিয়া চালু হচ্ছে, যেখানে 179 উল্লেখ করছেন এবং তার পাশাপাশি আরও এর আগে, ভবিষ্যতে এবং অতীতে যা জিনিসগুলো হয়েছে বা হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের রায়দানের ওপর ভিত্তি করে, সেই জিনিসগুলো উনি মনে করিয়ে দিচ্ছেন। নবম রেবিয়া যে মামলাটা, ঐতিহাসিক একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, এই নবম রেবিয়ার মামলা নিয়েও উনি স্পেসিফিক্যালি এই জায়গায় কথা বলছেন। এবং এই মুহূর্তে যেভাবে আমরা আপডেটগুলো পাচ্ছি, আমরা লাগাতার আপডেট দিয়ে যাচ্ছি সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে যে তর্কগুলো হচ্ছে, তর্ক বিতর্ক এই মুহূর্তে যেভাবে সুপ্রিম কোর্টে হচ্ছে, একনাথ শিন্ডের যিনি লয়ার, একনাথ শিন্ডের লয়ার এই মুহূর্তে সওয়াল জবাব করার সুযোগ পেয়েছেন। দুটো এক থেকে শুরু হয়েছে এই সওয়াল জবাব করার সময়। এবং এই মুহূর্তে আরেকটি আপডেট আসছে মহারাষ্ট্র পলিটিক্স নিয়ে। নীরজ কিষণ কল আরও যে বিষয়টি বলছেন তা হলো, স্পিকার ডিসাইডস রিগার্ডিং ডিসকোয়ালিফিকেশন অফ এমএলএ, দে ওয়ন্ট হ্যাভ এনিওয়্যার টু গো। অর্থাৎ স্পিকারের ওপর নির্ভর করে হচ্ছে যাবতীয় যা ডিসিশনগুলো, সেই স্পিকার যদি আলাদা করে অসাংবিধানিক জায়গা তৈরি করেন, তাহলে গোটা প্রক্রিয়াটা একটা জটিল হয়ে যায়। এবং সেই জিনিসটা এখানেও বলা হচ্ছে। আমরা জানিয়ে দিই দর্শকদের সহজ বাংলা ভাষায় বোঝা
বোঝানোর জন্য এই মুহূর্তে সুপ্রিম কোর্টে এই মামলাটি গেছে। মহারাষ্ট্রের যে ডিসকোয়ালিফিকেশনের দাবি তুলেছিলেন উদ্ধব ঠাকরে তুলেছিলেন, এবং তার পাশাপাশি ডেপুটি স্পিকার নিজে বলেছিলেন এদেরকে ডিসকোয়ালিফাই করা হোক, এবং তারপর আজকে সকালবেলা আমরা দেখলাম একনাথ শিন্ডে ক্যাম্প তারা আলাদা করে বলে নিল আমরা সরকারের থেকে সমর্থন তুলে নিচ্ছি। অর্থাৎ এই সরকারটা হাং জায়গাতেও আর আছে কিনা কেউ বলতে পারছে না। সংখ্যালঘু সরকার হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। এই সংখ্যালঘু সরকারের ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটি নিয়ে একদিকে যেরকম একনাথ শিন্ডে ক্যাম্প প্রশ্ন তুলছেন, তার পাশাপাশি সুপ্রিম কোর্টে পাল্টা যে মামলাটি হচ্ছে, যে মামলার সরাসরি সম্প্রচার এবং প্রত্যেকটি সওয়াল জবাব আমরা এই মুহূর্তে করছি, সেখানে একনাথ শিন্ডে ক্যাম্পের তরফ থেকে লয়ার জোর সওয়াল করছেন এই কথাটি বলে যে একনাথ শিন্ডে শুধু নন, এতগুলো এমএলএ, এতগুলো বিধায়ক তারা কিন্তু এককাট্টা হয়েছেন, এবং এখানে যারা এই ধরনের সাংবিধানিক সিদ্ধান্ত দিতে পারেন তাদেরকেও কোনোভাবে ইনফ্লুয়েন্স করে দেওয়া হচ্ছে, প্রভাবিত করা হচ্ছে। উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রিত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে এবং বলা হচ্ছে যে অ্যান্টি ডিফেকশন ল তখনই খাটে, অ্যান্টি ডিফেকশন অর্থাৎ কে কোন দলে আছে তাকে বহিষ্কার করা যায় কিনা, আর সিটে থাকা অবস্থায় অনৈতিকভাবে সে দল বদল করেছে কিনা, এই জিনিসগুলো তখনই খাটে যখন অন্য দলে কেউ যায়। এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে এতগুলো যে এমএলএ রয়েছে, ধরে নেওয়া যাক 38 জন এমএলএ রয়েছে, সেই 38 জন এমএলএ তো অন্য কোনো দলে যায়নি, তারা শিবসেনা থেকে কংগ্রেসে যায়নি বা বিজেপিতে যায়নি। সুতরাং দল বদলের সম্ভাবনাই যেখানে নেই, সেখানে অ্যান্টি ডিফেকশন ল কিভাবে হতে পারে, কিভাবে লাগু হতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলছেন। এবং এর পাশাপাশি আরেকটি বড় ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, while the motion to remove them is pending and they should issue a notice to the start of the disqualification of MLA, অর্থাৎ বলা হচ্ছে যে এই ধরনের যে প্রসেস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সরাসরি মুম্বাই থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৃজিতা। এই মুহূর্তে সেখানকার কি আপডেট উঠে আসছে? আমি থানে থেকে রয়েছে এই মুহূর্তে, আর যেটা তোমাকে খানিক্ষণ আগেও দেখাচ্ছিলাম যে থানেতে কার্যত শক্তি প্রদর্শন হচ্ছে, এবং যে বিষয়টা আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ বলছিলেন যে আইনি লড়াইটা চলছে, সেই আইনি লড়াইয়ের বিষয়ে আমরা যখন প্রশ্ন করি শ্রীকান্ত শিন্ডেকে অর্থাৎ একনাথ শিন্ডের ছেলেকে, তখন তিনি পরিষ্কার ভাষায় জানান যে তাদের যথেষ্ট কনফিডেন্স রয়েছে যে সুপ্রিম কোর্টে যে লড়াইটা চলছে সেই লড়াইটার শেষ পর্যন্ত তাদের সপক্ষই যাবে। যদি আগামীতে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। এখনো যে আইনি প্রক্রিয়া চলছে। আর অন্যদিকে আমি যদি থানের দিকে নজর রাখি, কেন আজকে মুম্বাই থেকে 22 কিলোমিটারের দূরে থানেতে দাঁড়িয়ে রয়েছি, কারণ বলা হয়েছে এই থানেটা শিন্ডে শিবিরের একেবারে গড়, যেটা একটা সময় আনন্দ দিঘির গড় ছিল, সেখান থেকে একনাথ শিন্ডের উত্থান এবং একটা সময় বালা সাহেব ঠাকরের হাত ধরেই একেবারে লাইমলাইটে চলে আসা। আর সেই গড়েই অপরদিকে যখন মুম্বাইতে আদিত্য ঠাকরে বারবার বাইক র্যালি করছেন, জনসভা করছেন, যুব সমাজের সঙ্গে কথা বলছেন, যুব শিবসেনা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, তখন নিজেদের শক্তি প্রদর্শনের জন্য থানেতে আজকে পথে নেমেছিল শিন্ডে শিবিরে, যেখানে উপস্থিত ছিলেন শ্রীকান্ত শিন্ডে নিজে, যেখানে উপস্থিত ছিলেন নরেশ মাকসে, যিনি এই থানে ডিস্ট্রিক্টের চিফ ছিলেন। শিবসেনার তরফ থেকে সেই পদ তিনি ছেড়ে দিয়েছেন, গতকালই সেই খবর আমরা করেছি, এবং এর পাশাপাশি তিনি এখানকার প্রাক্তন মেয়রও বটে, তিনিও আজ পথে নেমেছেন। এবং তাদের একটা বিষয় তাদের তরফ থেকে ভীষণ পরিষ্কার, তাদেরকে যতবার জিজ্ঞাসা করা হচ্ছে যে সমস্যা কোথায়, কেন তারা কি উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন না, তাদের একটাই বক্তব্য যে এটা বালা সাহেব ঠাকরের দল, তারা প্রত্যেকে শিবসেনা, অর্থাৎ উদ্ধব ঠাকরের যে অস্তিত্ব, উদ্ধব ঠাকরের যে মন্ত্রিত্ব, সেটাই কোথাওকে তারা মেনে নিতে চাইছে না। এছাড়াও আরো যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা আরো একটা বিষয় বলছে। একেবারে সেইটা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আবারও সরাসরি ময়ূখের কাছে চলে যাবো। ময়ূখ, যেমনটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি প্রশ্ন তোলা হয়েছে যে কেন হাইকোর্টে যাননি তারা। দেখুন মধুকলিতা, এই প্রশ্ন যেরকম তোলা হয়েছে, তার পাশাপাশি দর্শক যারা রয়েছেন, বাংলার দর্শক, তাদের বোঝার জন্য, সহজ বাংলা ভাষায় বোঝার জন্য আমি খুব সহজভাবে, খুব কম সময়ের মধ্যে বুঝিয়ে বলার চেষ্টা করছি। এই যে সুপ্রিম কোর্টে যে মামলাটি রয়েছে, যেটা হাইকোর্টে যায়নি, সুপ্রিম কোর্টে যিনি আইনজীবী একনাথ শিন্ডের যিনি আইনজীবী নীরজ কিষেন কল বলছেন যে হাইকোর্টে এটা যাওয়ারই কথা নয়, এইটা যে কনস্টিটিউশনাল যে সিদ্ধান্তগুলো, সেটা শীর্ষ আদালত এবং শীর্ষ আদালতের যারা মাননীয় বিচারক রয়েছেন তারাই এই ধরনের
ভোটের সিদ্ধান্ত নিতে পারেন। এবং এই আইনজীবীদের লড়াইটা, সেই লড়াইটা শুরুটা হয়েছিল, এই যে মামলাটা, সেই মামলাটার শুরুটা হয়েছিল এই এদেরকে ডিসকোয়ালিফাই করার ক্ষেত্রে দাঁড়িয়ে, এদেরকে বহিষ্কার করার ক্ষেত্রে দাঁড়িয়ে। কারণ কি এরা শিবসেনাতে আর নেই, এরা নতুন একটি দল করেছে বলে পেটিশনে জমা দেওয়া হয়েছিল। পাল্টা তারা বলছে যে আমরা শিবসেনার দল ছাড়িনি, আমরা তো বালাসাহেব ঠাকরের দলেই আছি। আসলে এটাই শিবসেনা এখন, কারণ কি বাকিরা যারা আছে তারা শিবসেনার সঙ্গে যুক্ত নয়। এই ধোঁয়াশাটা যখন চলছে, পাল্টা এখন যিনি লয়ার আছেন, একনাথ শিন্ডের যিনি লয়ার, তিনি বলছেন যে এখন স্পিকার এত তাড়াহুড়ো করছেন কেন, ডেপুটি স্পিকার তাড়াহুড়ো করছেন কেন? কারণ কি এইভাবে এতগুলো বিধায়ক যারা রয়েছে, সেই বিধায়কেরা তো একই সাথে সমস্ত জায়গায় মুভ করছে। এরা তো কেউ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না। এরা একজন সিপিএম, একজন কংগ্রেস, একজন বিজেপি, একজন আরএসপি, একজন তৃণমূল কংগ্রেস, এভাবে তো কোথাও যাচ্ছেন না। সুতরাং এই যে জায়গাটা তৈরি করছেন আইনজীবী, একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছেন যে তারা ভুল নয়, স্পিকার ভুল, ডেপুটি স্পিকার ভুল। এবং তার পাশাপাশি সৃজিতা এবং মধুকল্পিতা মহারাষ্ট্রের অ্যাসেম্বলির যে ধারাগুলো রয়েছে তাদের মধ্যে থেকে সেই ধারাগুলোর মধ্যে 11 নম্বর ধারারও উল্লেখ করে তিনি বলছেন যে স্পিকারকেও সরিয়ে দেওয়া যায় যদি স্পিকার অসাংবিধানিক অনৈতিক কাজ করে। ময়ূক এবং সৃজিতা, তোমরা দুজনেই আমাদের সঙ্গে থাকো। আমাদের প্রতিনিধি সৃজিতা কিছুক্ষণ আগেই একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডের সঙ্গে কথা বলেছিলেন, এক্সক্লুসিভলি তিনি ঠিক কি জানিয়েছেন শুনে নেব আমরা। एकनाथ शिंदे के जो टीम है वो सुप्रीम कोर्ट गए हैं, आपका कोई बयान? आज सुप्रीम कोर्ट में तारीख है, सुप्रीम कोर्ट में आज केस चल रही है और हमारी सबकी अपेक्षा है कि सुप्रीम कोर्ट में जो भी निर्णय होगा वो पॉजिटिव होगा। आपको क्या लगता है कि आगे जाके क्या हम नया सरकार देखने जाएंगे? हाँ जरूर। আমরা শুনলাম শ্রীকান্ত শিন্ডে তিনি ঠিক কি বলেছেন, শুনলাম। আমি আবারও চলে যাবো ময়ূখের কাছে। ময়ূখ, তুমি যেমনটা বলছিলে, দেখো মধুকল্পিতা, এই মুহূর্তে টানটান উত্তেজনা। একদিকে নীরজ কলের মতন একজন আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী, এবং পাল্টা নীরজ কল কাদের জন্য দাঁড়াচ্ছে? নীরজ কল দাঁড়াচ্ছে একনাথ শিন্ডের হয়ে, আইনজীবীর হিসেবে লড়ছে। অন্যদিকে উদ্ধব ঠাকরের জন্য লড়াই করছেন অভিষেক মানু সিংভি, কংগ্রেস নেতা এবং বরিষ্ঠ আইনজীবী অভিষেক মানু সিংভি লড়াইটা করছেন উদ্ধব ঠাকরের জন্য। অর্থাৎ টানটান উত্তেজনা হচ্ছে। উদ্ধব ঠাকরে বলছেন যে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল, বিচারক প্রশ্ন তুলেছিলেন যে ডেপুটি স্পিকারের হয়ে এখানে কে আছেন, কে ডেপুটি স্পিকারের হয়ে সওয়াল জবাব করবেন। তখন সিংভি, অভিষেক মানু সিংভি, তিনি নিজে উঠে দাঁড়িয়ে বলেন আমি উদ্ধব ঠাকরের জন্য সওয়াল জবাব করছি, আমি ডেপুটি স্পিকারের জন্য সওয়াল জবাব করতে রাজি আছি। এবং তার পাশাপাশি জাস্টিস সূর্যকান্ত, যিনি এই মামলাটি শুনছেন, জাস্টিস সূর্যকান্ত বলেন যে আমি সমস্ত পক্ষের কথা শুনবো, সমস্ত পক্ষের যে জাজমেন্টের আগে যে ধরনের ডিফেন্স আছে সেই ডিফেন্সগুলো শুনবো এবং তারপরে নিজের একটি অর্ডার পাস করব। নিউজরুম থেকে রয়েছেন ময়ূক এবং মুম্বাই থেকে রয়েছেন সৃজিতা, এর পাশাপাশি গুয়াহাটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, গুয়াহাটি যেদিকে পুরো দেশের নজর রয়েছে, মারাঠা ভূমির ভবিষ্যৎ হয়তো এই গুয়াহাটি থেকে এখন ঠিক হচ্ছে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি রয়েছে জেনে নেব তোমার থেকে। একেবারে মধুকল্পিতা, দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এখানে বৈঠক শুরু হয়েছে দুটার সময়, দুপুর 2টার সময়। এখন জানা যাচ্ছে যে অসমের মাটি থেকে এই রাজনীতির যে কি মোড় নেবে তা আগত দিনগুলোতে আমরা জানতে পারবো। এবং এখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বৈঠক রয়েছে এবং জানতে পারা মতে আয়োজন করা হয়েছে বৈঠকের। এবং এখানে বিদ্রোহী যারা রয়েছেন, বিদ্রোহী বিধায়করা এবং তার সাথে একনাথ শিন্ডে রয়েছেন এবং একনাথ শিন্ডের সঙ্গে বিধায়কদের এই বৈঠক আয়োজন করা হয়েছে। এবং সেই মুহূর্তে খবর আসতে পারে যে এই আজকের যে বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে আগত দিনগুলোতে কি সিদ্ধান্ত হবে একনাথ শিন্ডে, কি দেখা যাবে তা আমরা এই বৈঠকের পরে জানতে পারবো। এবং এই মুহূর্তে যে জানতে পারছি যে একনাথ শিন্ডের যে বিধায়ক গোষ্ঠী আছে, বিদ্রোহী বিধায়ক গোষ্ঠী, তাতে দেখা যাচ্ছে আরও কিছু বিধায়করাও যোগদান করতে পারবে বলে খবর আসছে। এবং জানা যাচ্ছে যে রণকৌশল অতি দ্রুত হচ্ছে এবং রণকৌশল খুব জোট পাকাচ্ছে। এবং এই মুহূর্তে দেখাচ্ছে একদম মহারাষ্ট্রের মহারাষ্ট্রের রাজনীতির নয়া মোড় দেখা যাচ্ছে। নতুন নতুন তথ্য এই 5 তারা হোটেল থেকে বেরিয়ে আসছে। এই 5 তারা হোটেল এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে মহারাষ্ট্রের রাজনীতির এক গন্তব্যস্থল পড়েছে। এখানে একের পর এক বিধায়ক এসে যোগদান করছে। এবং মারাঠা ভূমির ভবিষ্যৎ কি হবে, কোথাও গিয়ে এই গুয়াহাটি থেকেই হয়তো তার ভবিষ্যৎটা নির্ধারিত হবে। আমাদের সঙ্গে ছিলেন নিউজরুম থেকে আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ, মুম্বাই থেকে ছিলেন সৃজিতা এবং গুয়াহাটি থেকে ছিলেন প্রিয়াঙ্কা। তিনজনকে